পানিটা খেয়ে নিন আরুষ ভাইয়া, তারপর কথা বলবেন। ইরার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরুষ, ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসি রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি খুশি হয়ে পানি নিল ওই পর্যন্ত, সে পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগে দুটো ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে, অতঃপর সেই হাতে আবারও এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারায় অসহায় ভাব ফুটে উঠল। সূর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢাললো। মনে মনে দুর্যোগকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমের ব্যাগরা দিস তো, দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে, দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। সূর্য আজ আর নিজের কাছে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে, কিন্তু সে কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসি আওয়াজ শোনা যাচ্ছে। সূর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার তার কথা ভাবি না, আর তার বউটাও না। সূর্য গলা উঁচু করল, চড়া গলায় ডাক দিল। পৃথা, পৃথা। সূর্য ডাক্তারের ডাকতে এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। সূর্যর পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, সূর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? কই এতদিন পর স্বামী বাড়িতে আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না, কোথায় না কোথায় গিয়ে বসে আছো। বসার রুমে ছিলাম সবার সাথে। সূর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল। তা আমি জানি। পৃথা কিন্তু সময় চুপ রইল, একটু উসখুস করে বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বুর কাছে যেতে চাইছিলাম একটু। থামলো পৃথা, আবারও বলল, কিছুদিন পরই তো টেস্ট পরীক্ষা, তারপর আবার এইচএসসি। এরপর আর সময় পাবো না যাওয়ার। তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। সূর্য থমকে গেল, গোল গোল চোখে দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো সূর্যের পানে, নাক মুখ কুঁচকে বলল। আপনি কি ভালো হবেন না? সব সময় শুধু বাজে কথা। সূর্য হাতে কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই তো উড়ে গেছে। সূর্যের মুখশ্রী থমথমে হলো, গভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপর আবারও বাড়িতে সব রাজাকার আলবদর আলশামসে ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে তখন কি হবে আমার? পৃথা পুরো কুচকাল। সূর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিভে নাকি লাগাম ছাড়া ভাবে নিভে, ঠিক বোধগম্য হলো না তার। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দের ব্যবহার করে তাতে তা গুরুত্বপূর্ণের তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানায় উপরে বসলো, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমায় আটকে রাখার প্রয়োজন হবে না। আমি নিজেই আসবো না আর এখানে। একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। সূর্য পাত্তাই দিল না পৃথার কথায়, ভাবলেশীন ভাবে জবাব দিল, আগে একটু যাও, তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, তাদের খবর দিচ্ছি এখানে আসার জন্য। কিন্তু তোমাকে ও বাড়ি পাঠিয়ে আবারও বৌহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো দরজের পানে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বসে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো থেকে বিদায়টা পর্যন্ত নেওয়া হয়নি। কারোর সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইদের জন্য মনটা কেমন যেন করছে। ভীষণ কষ্ট হয়। কত দিন দেখি না বাবা মা ভাইদের। সূর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ। ততদিন একটু ধৈর্য ধরো। পৃথা আর তেমন কথা বলল না বিষয়টা নিয়ে, ছোটপাট কিংবা জোর জবরদস্তিও করলো না। এই কদিন সূর্যের ব্যস্ততা সে দেখেছে, রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পিছনে ছুটছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে, আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুন। কিন্তু পৃথার হৃদয়ে এ বাক্য সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস সূর্য নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যে যেন বহু বছর মনে হয় পৃথা। এই যে আগে সূর্যের যে উদ্ভট কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সে কথাগুলোই ভালো লাগে।
সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের এই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। তার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষ সান্নিধ্যে যেতে দেয়নি, ততটা সবসময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিয়েটার কারণেই তারা পিতাকে নিয়ে ভয়ে ছিল, তাই এতটা শাসনে রেখেছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসা ভালোবাসার প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যলাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো রয়েছে, তাই না? যে বন্ধনের জোরে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে, সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটা বার জড়িয়ে ধরার জন্য ছটফট করে। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতির নাম কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এইটুকু জানে তুর্য নামক এই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল। আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, কার করে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপলো তার। এই মাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বললো, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল। বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমায় দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল। আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ। হার্টের মধ্যে কেমন একটা করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবারও বলল। উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? এটা আরো অস্থির হলো, তুমড়ে মুচড়ে উঠলো তার ছোট্ট কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথার ভয় জাগলো, হারানোর ভয়ে দিশাহারা হয়ে উঠল মেয়েটা, ব্যাকুল হয়ে বলল। আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, একটু ওয়েট করুন। কথাটা বলেই পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ পিছন থেকে হাত টেনে ধরলো মেয়েটার, আগে নিয়ে বুকে হাত দিয়ে বলল। কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণে পুরো ঘটনাটা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে ক্ষোভে এই মুহূর্তে কান্না পেয়ে গেল বেশ। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য, দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসলো সে, অস্থির কণ্ঠে বলল। কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল। আপনার সাথে আর কোনো কথা নেই আমার। আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক আপনি। তুর্য বোধহয় বুঝলো পৃথার কথাগুলোর মানে, সে এগিয়ে গেল মেয়েটার পানে। মেকি হেসে বলল। তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম। সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা বুক করে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবারও বলল। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আপনি আমার কাছ থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসলো, স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তিতে অনুভব করলো। পৃথা তাকে নিয়ে ভেবেছে তার একটু অভিনয়ে দিশাহারা হয়েছে, এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়লো না তুর্য, বরং নিজে দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে, আদরের কণ্ঠে বলল। তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ, আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথমে পর্যায়ে বাড়ে বই কমে না, পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু কমে যায়। পৃথের অভিমানটাও ঠিক তেমন আকারই ধারণ করলো। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে, তুর্য ছাড়ো না, হুট করে সে প্রশ্ন করে বসলো। ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল, হৃদয় কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসে? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে, তুর্য আলতোভাবে চুমু খেলো স্ত্রীর ললাটে, মৃদু কণ্ঠে আবারও শুধালো। ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে, অতপর ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু পারল না তার। তার আগে বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কার তুলে। তুর্য বিরক্ত হলো, বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্ত আবার কে বিরক্ত হবে?
অবশ্য সবসময় এমনই হয়, পোড়া কপাল তার। বইয়ের একটু সান্নিধ্য পেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনে একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে নাম্বার না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? উপাস থেকে কি বললো শোনা গেল না, তবে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পিতাকে ধরে রাখা হাতটা আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলি কল কাটলো তুর্য। পিতাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার সরিয়ে নিয়েই পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথা পিছু না ডাকলো, আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যে। হুট করেই বলল। শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল। বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা, ইতস্তত করে বলল। তাড়াতাড়ি ফিরবেন, আমি অপেক্ষায় থাকবো আপনার। তুর্যের হৃদয় শিহরণ জাগলো, প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করতো সে, আজ ঠিক সেই বাক্যটা শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো। অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয়ের সাজ হারানো না। হৃদয় চাইলেও পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাছে যে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবারও পিছন ফিরে এগিয়ে গেল পৃথার পানে, একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল। আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য, আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো, স্ক্রিন কেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল। অবস্থা ততটা ভালো নয় স্যার। ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য, ছোট্ট করে বলল। আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখো। কল কাটলো তুর্য, দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে চলল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়লো আরও, সেই সাথে দিনের আলোর ঘেরা উজ্জ্বল প্রাকৃতি যেন কালো আধারে ঢেকে পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষার কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালা ঘেরায় এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলো এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হেরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হেতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকে এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরুষা তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনে নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবহুল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়। কিন্তু বুঝতে পারিনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাত্মারা পাল্টা আক্রমণ চালায় তাদের উপর। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজেদের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পিছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল। জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এই জঙ্গল থেকে বেরিয়ে পালাতে না পারে। থামলো তুর্য, পরপর আবারও আদেশের সুরে বলল। বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করে সম্মুখপানে অর্থাৎ জঙ্গলের ভিতর থেকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশ মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গল জুড়ে, আর বাকিরা পিছু নিল তুর্যে। ইতিমধ্যে আরতের সাথে যুদ্ধ চালিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল। তার উপর আবারও তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরও যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসে অল্প সময় একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতেই কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর তাদের দাঁড়িয়ে তাদের হাতে ধরা আর পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যেই বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরুষও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকে একজন। কেউ কিছু বুঝার আগে সন্ত্রাসী রোগা পটকা ছেলেটা তার এক হাত দ্বারা পিছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক নিয়ে ধরল তুর্যের কপালে। হরহর পড়িয়ে বলল। আমাদের লোকগুলোকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটার খুলি উড়িয়ে দেব।
আকস্মিক এমন আক্রমণে চমকেও গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এভাবে তাদের স্যারের উপর আক্রমণ করে বসবে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। বাহিনীর সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুহূর্তে। এক প্রকার ভয় দিশাহারা হয়ে সকলে বন্দুক তাক করলো ওই দুরাতা সন্ত্রাসীর পানে। আরুষ ঠকিল সন্ত্রাসীর পানে নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখে বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না, বলে দিলাম। ছেলেটি যেন আকাশের চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে তো ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করে এই যাত্রী বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়েই এরা তাদের ছেড়ে দিবে। ছেলেটি ভিতরে ভিতরে আরও সাহস পেল। শক্ত করে চেপে ধরল তুর্যের গলা। সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বাঁচিয়ে দেব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগে চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে বলল, এই এই বেয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামল তুর্য। নাক মুখ কুচকে আবারও বলল, তোর মতো রোগা পটকা বলদ শিয়ালকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমি? আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতেও তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতে এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্তে এসেও তুর্যের এমন বেফাস কথায় আহাম্মক বনে রইল সকলে। সন্ত্রাসী নামের ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল সে। তার এখনই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই পথও যদি হারিয়ে ফেলে তবে সারা জীবন অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে, আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করেছিস। তুর্যের চোখ মুখ নিরীহ আভা ফুটে উঠল। ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউছাড়া করব। আমার শ্বশুরের পয়দা করা 2টা ষাঁড়, আলবদর, আল শামস সহ সব সম্পত্তি ও তোর নামে লিখে দেব। তবুও আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা। তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দিবে। থামল তুর্য। অনুনয়ের সুরে আবারও বলল, বন্দুক মাথায় একটা কেন, 5টা ধর। তবুও ভাই গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসে এমন প্রহসনমূলক বক্তব্য! তুর্যের ইহনো লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলে কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক করে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিন গ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনোদিন। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এটা কি নিজের জীবনেরও মায়াও নেই? পরিবারের চিন্তা নেই? না, এখন তাকে কিছু একটা করতে হবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক, তুর্য তার স্যার এতদিন এই লোকটার সাথে আছে। যতই রাগ অভিমান বিরক্তি থাকুক না কেন, ভালোবাসা তো আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা তুলে নিল আরুষ। অতঃপর খুব সাধনে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং সন্ত্রাসীর পিছনে। এর মধ্যে তুর্য আবারও চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। বউয়ের সাথে এখনও আমার বাসর সারা হয়নি। 20-25টার মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর, হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহামুখ বনে গেল ছেলেটা। হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটা কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ কুস্তিগিরিদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটা। নিজের মাথার উপর থেকে তুলে নিয়ে আছড়ে ফেলল সম্মুখের মাটিতে। এদিকে একই সময় আরুষও সন্ত্রাসী ছেলেটার মাথার উপরে আঘাত করলো হাতের মোটা লাঠি দ্বারা। কিন্তু হয় ছেলেটা সরে যাওয়ার আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সোরে লেগেছে। মুহূর্তে ঝিমঝিমিয়ে করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখ ফেলা সন্ত্রাসীটিকে তার বাহিনীর লোকেদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলু ঢুলু পায়ে তাকালো পিছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখলো লাঠি হাতে ব্যাককেলের ন্যায় দাঁড়িয়ে আছে আরুষ। নিমেষেই চোয়াল শক্ত হলো তুর্যের। দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব, মীর জাফরের বংশধর। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়লো তুর্য। আরুষ আঁতকে উঠলো। আহামকে নেয় এবারও তাকালো হাতের মোটা লাঠিটার পানে। আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে।
এটা সে কি করে ফেললো? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারা। তার সাথেই কেন সবসময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী, সন্ত্রাসীদের সম্মুখে কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরও সাথে লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে। সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়ি তুলতে, আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদিও সুস্থ হয়ে আরও সে জীবনে টানাটানি লাগাবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না একে। তাছাড়া দোষটাও তো আরুষের, তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক বিবেকমূলক কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরও সময় ব্যয় করেনি, তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে। ভর্তি করিয়েছে তাকে। আসার পথে গাড়িতেই তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে যে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতিমধ্যেই তো কাঁদতে কাঁদতে দিশাহারা হয়ে পড়েছেন তিনি। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেড়ে ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলের ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদের মা ছেলের ভালোবাসা প্রকাশের ধরনটাও একটু ভিন্ন। পৃথাও এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতার। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে, এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারাবার উপক্রম হয়েছিল। বুকের ভিতরে থাকা কলিজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপরে বিরক্ত হচ্ছিল, আজ সেই পুরুষকে হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথাই আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিক মর্ম বুঝে নেয়। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটুও বোঝেনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে। তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্ধিয়ান ছিল। তুর্যের জন্য তার ভিতরে জাগ্রত অনুভূতিকে ঠিক কী নাম দিবে বুঝে উঠতে পারছিল না সে। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পরে পিতার সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে, সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এই দুর্ঘটনাতে হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার। নাজুক হয়ে উঠেছে মেয়েটা, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ছুটে গিয়ে একবারের জন্য হলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আজ যে অসহায়, ভীষণ অসহায়। এতদিন তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়ে দিয়েছে। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় ব্যাকুল হলো, একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কিন্তু কেবিনের স্বচ্ছ কাঁচগুলি তাকালো ভিতরে, সাথে সাথে মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল। আঁখিতে ভরে উঠল অশ্রুকণে। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসলে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও যে সহ্য করা কষ্টকর। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে আলতোভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাঁচের উপর। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরুষ হাসপাতালের করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভিতরে ভিতরে তীব্র অনুশোচনায় দগ্ধ সে। এমন একটা কাজ কীভাবে করলো সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুখানি সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সেটি কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুক তো থাকতেই পারত। যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরে, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলোর উপরেও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখখান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কীভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এই ব্যাটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরও সে শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরুষের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মীর জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণে আসলেই তো আরও সে বুকটা ধরপড়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়ছে বেচারা। আরও সে আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে গেল তার পানে, কিছুটা অবাক কণ্ঠেই বলল, এই কে আরুষ ভাইয়া? আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরুষ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যিই তার হাত কেটেছে, কনুই থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলের সন্ত্রাসীদের আক্রমণে পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এই দিকটা খেয়াল করেনি সে। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছোটাছুটি। হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেললো আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে। তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠ বলল, ইস, কতখানি কেটেছে। আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? চলুন ডাক্তারের কাছে চলুন।
আরও সাথে সাথে অসম্মতি জানালে ইরারের প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছে, এমনি এমনি সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরার সাথে সাথে প্রতিবাদ করলো আরুষের কথায়, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা? কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না। চলুন বলছি। আরুষ তবু বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে দিল আরুষের ভালো হাতটায়, শাসিয়ে বলল, আর একটা কথা বলবেন না। আপনার হাতে অল্প কেটেছে নাকি বেশ কেটেছে তা আমি বুঝে নিব। আপনি আসুন আমার সাথে। ইরার আকর্ষে কেমন স্পর্শে কেঁপে উঠল আরুষ। এটাই তার প্রিয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগলো হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরুষের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপরে আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটা তাকে টেনে নিয়ে ঢুকলো একটা কেবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়া গেলেও একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলো আরুষের পানে, নিজের মতো করে ঔষধ লাগাতে শুরু হতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরুষের। সে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার পানে। আরুষকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল মেয়েটা। এক ভ্রু উঁচি নাচিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? আমার দিকে ওইভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টিতে নত করলো সে, আমতা আমতা করে বলল, এমনি। ভোরের আলো ফুটেছে, রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। তুর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের শুনে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ খুলল তুর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালে শুভ্র রঙের ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবারও চোখ বন্ধ করে নিল। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ। আবার হাতের উপরও ভারী ভারী ঠেকছে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। আবার চোখ মিলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রিয়সীর ঘুমন্ত মুখশ্রীটা। প্রীতা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিতভাবে ঘুমিয়ে আছে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা আর সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছড়িয়ে দিল। আর অন্য হাত দ্বারা বিলিকেট দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যে একজন নার্স সকালের চেক আপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা থেকে। তুর্যকে চেয়ে থাকতে দেখি সে হাসি মুখে বললেন, উঠে গেছে? এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল তুর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও তুর্যের মতো ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? তুর্য লাজুক হাসল, উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল। হুম। নার্স মহিলাটি আর কথা বাড়লেন না। নিজের মতো করে তুর্যের চেক আপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ করে থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। তুর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন তুর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শোনে কার কথা? আরস ব্যতীত সকলেই হরমোনিয়ে ঢুকতে শুরু করলো তুর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথে মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে তুর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি পড়ল। ওয়াশরুমে দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই দুর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রু, সব শত্রুর দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না। সময়ের কাঁটায় ঘোর নাই মার। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। তুর্যের মাথার চোট ততটা গাঢ় না হওয়ায় তাকে হাসপাতাল থেকে সম্মানে রিলিজ দেওয়া হয়েছে ইতিমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণে থাকতে বলেছিল, কিন্তু তুর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ঔষধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় তুর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা করে আসছে? ভেবে পাচ্ছে না আরুষ। ভয়ে আর বেচারা তুর্যের সম্মুখে একটাবারের জন্যও যায়নি। লুকিয়ে চুরিয়ে ছ্যাঁকা প্রেমিকের মতো দূর থেকে দেখেছে তার স্যারকে। যদিও তুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার তুর্যের সাথে দেখা করে মাপ চেয়ে নিবে, তবে পরক্ষণই আবার ভয় সিদ্ধান্তে বদল ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাপ চাইতে তুর্যের কাছে গেল আর তুর্যের প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে দিয়ে এই হাসপাতালেই কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, তুর্য আরেকটু সুস্থ হোক এবং এই ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আঁধার ঘনিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রকৃতিতে বিলিয়ে দিয়েছে আঁধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আধশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবারও অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উঁকি ঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা।
সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বউয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বউয়ের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়ায়নি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে, আর তারপর তো হাসপাতালে। তুর্যের জ্ঞান ফেরার পরে যখন এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে তখন থেকেই সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশাহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝেই পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এদিক দিয়ে প্লেটটা বিছানায় উপরে তুর্যের সম্মুখে রেখে বলল,